তামিম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওপেনার। তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দ্বিতীয়বারের মতন অবসর ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে একবার অবসর ঘোষণা দেয়া বা মাঠ থেকে বিদায় নেওয়া এগুলো নেই। তামিম ইকবাল নিজেও মাঠ থেকে বিদায় নেননি বা নিতে পারেননি, কিন্তু তিনি অবসর ঘোষণা দিয়েছেন। তার এই দুই অবসর ঘোষণার পেছনে আছে নাটকীয়তা, মহানাটকীয়তা, এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক অর্জন আছে। সেই অর্জন এবং তার যেই অবসর সংক্রান্ত নাটকীয়তা নিয়ে আজকের স্টার এক্সপ্লেন্সে আলোচনা করব। 2023 সালের জুলাই মাস বাংলাদেশ এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজ চলছিল চট্টগ্রামে। সেই ওয়ানডে সিরিজের আগের দিন প্রেস কনফারেন্সে তখন তামিম ইকবাল খান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক, তিনি সংবাদ সম্মেলনে আসেন এবং তার একটা প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি শতভাগ ফিট না, কিন্তু তিনি খেলবেন। তার এই যে শতভাগ ফিট না তারপরও তিনি খেলবেন, এই লাইনটা আসলে তখন একদম টক অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছিল। সবগুলো সংবাদ মাধ্যমে এটা শিরোনাম করা হয়েছিল এবং অনেকেই সমালোচনা করছিলেন যে তিনি শতভাগ ফিট না, তারপরও কেন খেলবেন। পরদিন যে প্রথম ওয়ানডেটা হলো, সেই ওয়ানডেতে তামিম ইকবাল খুব বেশি রান করতে পারেননি, শুরুতে আউট হয়ে গিয়েছিলেন। তার সমালোচনা তখন আরও বেড়ে যাচ্ছিল। পরের দিন খেলা ছিল না বাংলাদেশের। তারপরের আগের রাতে আমরা হুট করে খবর পেলাম যে তামিম ইকবাল একটা জরুরি সংবাদ সম্মেলন করবেন, এবং আমরা সেই সিরিজ কভার করার মধ্যে ছিলাম। তামিম ইকবাল হুট করে সংবাদ সম্মেলন ডাকলেন এবং বিসিবির কেউ কিন্তু জানে না তিনি একটা ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, এবং সেইখানে তিনি আচমকা ঘোষণা দিলেন তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবং তিনি সেই সংবাদ সম্মেলনে খুবই আবেগময় কথাবার্তা বলছিলেন, কিন্তু তিনি কেন অবসর নিয়েছেন, তার কী কারণ, সেগুলো কিন্তু এক্সপ্লেন করেননি তখন। তারপরে আমরা কি দেখলাম, তামিম ইকবাল যখন অবসর নিলেন, বাংলাদেশের ক্রিকেটের অনেক বড় তারকা, বাংলাদেশের সবগুলো সংবাদ মাধ্যম তাকে নিয়ে হইচই পড়ে গেল, সবগুলো পত্রিকা বিশেষ পাতা বের করলো, অনেক কিছু হলো। পরের দিন কিন্তু নাটকীয়তার আমরা চূড়ান্ত রূপ দেখলাম। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবাল খান সাক্ষাৎ করতে গেলেন, আলোচনা করতে গেলেন তার বাসভবনে, এবং বেরিয়ে এসে তামিম ইকবাল জানালেন যে তিনি তার অবসরের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা থেকে তিনি সরে গেছেন, তিনি অবসর থেকে ফিরে এসেছেন। কিন্তু যেহেতু তার একটা ইনজুরির সমস্যা আছে, তাই সেজন্য তিনি লম্বা সময়ের একটা বিরতি নিচ্ছেন। মাস দুয়েক তিনি খেলার মধ্যে থাকবেন না, কোনো অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন না। তারপরে আমরা দেখলাম তামিম ইকবাল লন্ডনে গেলেন, চিকিৎসা করালেন। তার আগে সিঙ্গাপুরে গেলেন, তার পিঠের একটা সমস্যা ছিল, সেটা নিয়ে একটা লম্বা চিকিৎসার মধ্যে দিয়ে গেল। এবং বিসিবি, সরকার, নানান মাধ্যম থেকে বলা হলো যে তামিম ইকবালের ইনজুরি কাটিয়ে তামিম ইকবাল আবার ফিরবেন, বিশ্বকাপ খেলবেন, এশিয়া কাপ খেলবেন, সেইটা নিয়েই আলোচনা চলছিল। লম্বা একটা চিকিৎসার মধ্য দিয়ে গিয়ে তিনি ফিট হলেন। ফিট হয়ে তিনি আবার খেলার মাঠে ফিরে আসলেন। এশিয়া কাপটা ইনজুরির কারণে তার খেলা হয়নি, কিন্তু তিনি বিশ্বকাপ খেলবেন বলেই শোনা যাচ্ছিল, যেহেতু তিনি খেলার মধ্যে ফিরে আসলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজটা ছিল মিরপুরে প্রথম যে ম্যাচটা তিনি খেলেন 40 অড রান করেছিলেন। তারপরের ম্যাচটা তার খেলার কথা ছিল, মাঠেও নেমেছিলেন, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা হয়নি, পরিত্যক্ত হয়েছিল। তারপরে কিন্তু নাটকীয়তা মোড় নেয় আরেক দিকে। তখন হচ্ছে তামিম ইকবালের ইনজুরির সমস্যাটা নিয়েও আরও অনেক কথাবার্তা চলছিল। সাকিব আল হাসানের একটা ইন্টারভিউ তখন বেরিয়ে যায়, এবং সাকিব আল হাসান অনেক বিস্ফোরক কথাবার্তা বলেন তামিম ইকবালকে নিয়ে, এবং তামিম এবং সাকিবের মধ্যে যে একটা বিরোধ, ওপেন সিক্রেট ছিল, সেটা বাইরে চলে আসে। এরপর থেকে তামিম ইকবাল তার ফেসবুকে একটা ভিডিও আপলোড করে বলেন যে তিনি আসলে এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতন অবস্থায় নেই, তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। তিনি কিছু কথা বলেছিলেন যে তিনি দলের মধ্যে পরিবেশটা তার মতন কমফোর্টেবল দেখতে পাচ্ছেন না, কিন্তু কী পরিবেশ, কোন পরিবেশের কারণে তিনি কমফোর্ট ফিল করছেন না, সেটা কিন্তু ব্যাখ্যা করেননি। এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তামিম নিজেই কিন্তু সরিয়ে নিয়েছিলেন। তামিম বলেছিলেন যে তাকে মনে রাখার কথা। তারপরে বিশ্বকাপ গেল, বাংলাদেশ বিশ্বকাপ খেললো সাকিব আল হাসানের নেতৃত্বে। ওই বিশ্বকাপে তামিম ইকবাল ছিলেন না, এবং এরপর থেকে তিনি কিন্তু আর কোনো ধরনের ক্রিকেটেই তাকে আমরা দেখিনি লম্বা সময় ধরে। এবং ঘরোয়া ক্রিকেটেও তিনি খুব একটা যে নিয়মিত ছিলেন সেটা না, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন কিছু ম্যাচ, কিন্তু তামিম ইকবালকে আমরা দেখতাম যে তিনি অনুশীলনেও খুব লম্বা একটা সময় তিনি অনুশীলনের মধ্যেও নেই। পুরো 2024 সালটা কিন্তু এইভাবে গেল। 2024 সাল টি-20 বিশ্বকাপ ছিল, টি-20 বিশ্বকাপের বছর ছিল। সেই বিশ্বকাপের বছরে তিনি যেহেতু টেস্ট খুব একটা খেলেন না, আগে থেকেই টেস্ট খেলেন না, এবং ওয়ান ডে খুব কম ছিল, তাকে নিয়ে আলোচনাটা ওইভাবে ছিল না। কিন্তু আগের যিনি বোর্ড সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন, তার কাছেও বারবার জিজ্ঞেস করা হতো যে তামিম ইকবাল আসলে আন্তর্জাতিক ক্রিকেট কি তার শেষ, নাকি তিনি ফিরে আসবেন, ফিরে আসলে তাকে ফেরানো নিয়ে আলোচনাটা কত দূর। তখনও ওই বোর্ড প্রধান কিন্তু পরিষ্কার করেননি যে তামিম ইকবাল আর খেলবেন না বা ইত্যাদি, বলেছেন আমরা আলোচনা করব। এবং তখনকার যিনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ছিলেন তিনিও তামিম ইকবালের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেই বৈঠকে কি হয়েছে
কেউই কিন্তু পরিষ্কার করছিলেন না। ইভেন তামিম ইকবালের সঙ্গে তামিম ইকবাল যখনই কোনো সিরিজ বা ঘরোয়া ক্রিকেটের কোনো টুর্নামেন্ট বা এমনিও সংবাদ মাধ্যমে আসতেন, তাকে সেই প্রশ্ন করা হতো যে আপনি কি আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরবেন, কবে ফিরবেন, তিনি তখন কিন্তু এই প্রশ্নগুলো একটু এড়িয়ে যেতেন, এড়িয়ে গিয়ে বলতেন যে আমি তো আমার বিষয়টা ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে বোর্ডের বিষয় এবং আমি আমার দিক থেকে পরিষ্কার আছি, এইভাবে তিনি এড়িয়ে যেতেন। এখনকার বিষয় নিয়ে কথা বলুন, এভাবে এড়িয়ে যেতেন। তিনি তখন কখনোই বলেননি যে তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় আর শেষ, তিনি আর খেলবেন না। কিন্তু আমরা নানান মুখে নানান জনের কাছ থেকে জানতাম যে তার আসলে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফেরার তেমন কোনো ইচ্ছা নেই, এটা অফ দ্য রেকর্ড আসতো, কিন্তু তামিম নিজে থেকে কিছু বলতেন না। কালকে তামিম ইকবাল একটা ফেসবুক পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি বলেছেন তার আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় এখানেই শেষ, এবং সেই পোস্টের মধ্যে তিনি উল্লেখ করেছেন তার কাছ থেকে এই ব্যাপারটা হ্যাঙ্গিং ছিল না কখনো, কিন্তু এবং এই পুরো ব্যাপারটা ছিল বিসিবির ব্যাপার, বিসিবি সেটাকে স্পষ্ট করেনি। এখানে আসলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা বারবারই দুই পক্ষর কাছেই বারবারই জানতে চাওয়া হয়েছিল যে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে কি আবার ফিরবেন, ফিরলে কবে ফিরবেন, কেউই কিন্তু পরিষ্কার করে বলেননি। তামিম নিজেও বলেননি বা বোর্ড থেকেও সেটা ব্যাপারটা পরিষ্কার করা হয়নি। তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লিখেছেন তিনি 2023 সালে যে অবসর ঘোষণা দিয়েছিলেন সেটা ক্রিকেটীয় কারণে ছিল না, কিন্তু কি কারণে ছিল সেটা কিন্তু তিনি পরিষ্কার করেননি। তামিম ইকবাল সরে গেছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, কিন্তু তার যে পরিসংখ্যান, তার যে অর্জন, সেগুলো নিয়ে যদি আমরা একটু পেছনে দেখি, আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের অনেক অর্জন আছে। 3 ফরম্যাট মিলিয়ে তিনি প্রথম কোনো বাংলাদেশি ব্যাটসম্যান যিনি 15,000-এর বেশি রান করেছিলেন। তামিম ইকবালই একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান যিনি 3 ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। টেস্ট ওয়ানডেতে অনেকেরই সেঞ্চুরি আছে, টি20তে কারো সেঞ্চুরি নেই, তামিম ইকবালের আছে। 25টা সেঞ্চুরি করেছেন সব ফরম্যাট মিলিয়ে, 20টাও সেঞ্চুরি নেই আর অন্য কোনো ব্যাটসম্যানের। তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন। কাজেই তামিম ইকবালের অর্জনের লিস্ট তালিকা অনেক লম্বা, এবং অধিনায়ক হিসাবেও কিন্তু পরিসংখ্যানে তিনি কিন্তু সফলতম, কারণ তার নেতৃত্বে 37টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ওয়ানডেতে এবং 21টি ম্যাচ জিতেছে, অর্থাৎ 60% উইনিং রেশিও আছে তার। বাংলাদেশের হয়ে 5টা বা তার বেশি ক্যাপ্টেন্সি করেছেন, এমন অধিনায়কদের মধ্যে তার রেকর্ডই সবচেয়ে ভালো। কাজেই তামিম ইকবালের মতন একজন ব্যাটসম্যান যিনি পরিসংখ্যানে বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার এবং দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান, তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বা তার অবসর সংক্রান্ত আলোচনা যখন তৈরি হয়, তাকে নিয়ে কোনো যখন ইস্যু তৈরি হয়, সেটা সংবাদ মাধ্যম, গণমাধ্যম, মানুষের মধ্যে নানান রকমের আলোচনা তৈরি হওয়াই স্বাভাবিক। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন, আবার তার আসলে ফেরার কোনো সম্ভাবনা আপাতত এখন আর নেই, কারণ প্রথমবার যে নাটকীয়তা হয়েছিল সেই নাটকীয়তার বাস্তবতা এখন আমরা দেখছি না। তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না, বাংলাদেশের হয়ে খেলবেন না। এখনও তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন, হয়তো আরও কিছুদিন তিনি ঘরোয়া ক্রিকেট খেলবেন, তারপরে তিনি হয়তো অন্য কোনো পেশায় যাবেন। যেহেতু স্পোর্টসম্যানদের জীবন হচ্ছে যে 35-40-এর মধ্যে তারা অবসর নিয়ে নেন, তারপরে আরেকটা পেশা বাঁচতে হয়। তামিম ইকবাল নিশ্চয়ই তার অন্য কোনো পেশা বাঁচবেন, তিনি ক্রিকেটেই থাকবেন বলেও শোনা যাচ্ছে। তিনি কমেন্ট্রি করেন, অলরেডি কমেন্ট্রিতে আমরা তাকে দেখেছি, তিনি হয়তো ক্রিকেট প্রশাসনেও আসতে পারেন। তার সেই যাত্রার প্রতি আমাদের শুভকামনা থাকবে। তিনি যেই সব অর্জন দিয়ে গেছেন সেগুলো মানুষকে আন্দোলিত করবে, তার সেই স্মৃতিগুলো মানুষের মনে থাকবে, তার প্রতি আমাদের শুভকামনা রইল।